প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। দেশের নানা বেকায়দা নিয়ে আমরা বিভিন্ন সময় প্রায় প্রতিদিনই কথা বলছি। কি পরিমাণ ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সরকার। সরকারের তলায়, পায়ের তলায় মাটি নেই, যে কোনো সময় ধসে যেতে পারে। এরপরে গত 11 মাস কাটিয়ে দিয়েছে, 11 মাস যাবৎ চলছে। এক বিস্ময়, বাংলাদেশের ইতিহাসে তো বটেই, ভারতীয় উপমহাদেশেই বিস্ময় যে এমন একটি ব্যর্থ অরাজকতাপূর্ণ সরকার কিভাবে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। 1 মাস পরে 1 বছর হবে। দেশের বেকায়দা, বিদেশেও ভয়ঙ্কর বিপদ। এই ভয়ঙ্কর বিপদ নিয়ে বাংলাদেশের আজকে একটি প্রধান গণমাধ্যম তাদের প্রধান শিরোনাম করেছে, দৈনিক মানব জমিন শিরোনাম করেছে, ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বাবা মা নেই। মানব জমিন এই কথাটাই বলতে চেয়েছে। কারণ একটা দেশের পররাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরেই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগটিকে হিসেবে গণ্য করা হয়, ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র মন্ত্রণালয়, সবচেয়ে বেশি। মার্কিন এক পররাষ্ট্র মন্ত্রণালয়টা এতটা গুরুত্বপূর্ণ যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে 70,000 কর্মী কাজ করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে সারা পৃথিবীতে এত টানাপোড়েন, এত ঝড় ঝঞ্ঝা, এত ক্ষুব্ধতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি থাকে, তারপরেও সারা পৃথিবী কেন কন্ট্রোলে মার্কিন যুক্তরাষ্ট্রের? আমি বলছি না যে বাংলাদেশ সারা পৃথিবীকে কন্ট্রোল করবে, কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক রাখবে, এটাই তো হওয়া উচিত। মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি এবং মন্ত্রী পরিষদে সবচেয়ে উপরের দিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যদি থেকে থাকে, হওয়া উচিত একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের এই সময়, এই আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়টি যেন মা বাপ ছাড়া, অভিভাবকহীন। আপনারা বিভিন্ন পদক্ষেপে এগুলো দেখতে পান। তারপরে আমি যদি একটু আলাদা করে ধরিয়ে দিই, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা আছেন, মোহাম্মদ তৌহিদ হোসেন। 11 মাস সরকারের বয়স। আমি বলবো সাংবাদিকদের, তাকে সুযোগ পেলে আপনারা একটু জিজ্ঞেস করবেন তো যে তিনি 11 মাসের কয় মাস দেশে ছিলেন এবং মন্ত্রণালয়ে ছিলেন। দিন নয়, মাসের কথা বলছি। তিনি বেশিরভাগ সময় দেশে থাকেন না, বিদেশে থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকেন, তার পরিবারের সাথে সময় কাটান, ব্যক্তিগত সফরে, সরকারি সফরে নয়। থাকেন না বলে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এর মধ্যে ঘটছে, সেই ঘটনাগুলোতে আপনারা তাকে দেখতে পাচ্ছেন না। যেমন সম্প্রতি গত মাসে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ছিল। যুক্তরাজ্য সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে দেখেননি। পররাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত সচিব সেই সময় ছিল, সচিবও ছিল না। এই যে কদিন আগে চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলিয়ে এটি জোটগত আলাপ আলোচনার জন্য চীনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সেই সময়ের গত 19 জুন চীন সফর করেছেন। পাকিস্তানের সাথে চীনের জোট, এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে পররাষ্ট্রের জন্য কতটা ক্ষতি হতে পারে? চীন, পাকিস্তান, বাংলাদেশ জোট, এটি ভারতের পক্ষ থেকে ক্ষতি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতি হবে, নানামুখী। এখানে চীনের কারণে ক্ষতি হবে। চীনের সাথে যদি আলাদা করে দহরম মহরম করে বা জোট করে, তাহলে ক্ষতি হবার সম্ভাবনা আছে। অর্থাৎ কখন কি সিদ্ধান্ত আসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ জানে না। আপনি আমাকে বলুন তো যে ডক্টর ইউনূসের সরকারের পৃথিবীর কোন দেশের সাথে কোন প্রকার সম্পর্ক তৈরি হয়েছে এই 11 মাসে? দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো আলামত দেখেছেন? হ্যাঁ, হয়তো বলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের পেছনে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো ভাই আছে স্বার্থের কারণে। স্বার্থ লঙ্ঘন হলে মার্কিন যুক্তরাষ্ট্র ছুড়ে ফেলে দিতে 1 মিনিট সময় নেবে না। ইতিমধ্যেই লঙ্ঘন, স্বার্থ বিঘ্ন হওয়া শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলা, সেটি ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব নয়। 11 মাসে সেটি পারেনি বিধায় মার্কিন ডিপ স্টেট, জর্জ সোরসের ডিপ স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পরিকল্পনাটাই কিছু হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তো এখনো বলবেন যে আছে,
দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পড়েও থাকেন, তিনি পড়েও ছিলেন। এই মাসের প্রায় অর্ধেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েছিলেন, মানে গত মাসের। কিন্তু তারপরেও এটি এক প্রকার নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সরে যাচ্ছে। আর চীনি ভাষা দেখছেন, সরকারের পক্ষ থেকে চীনে বেশি যাতায়াত, বর্তমান যে রাজনৈতিক দলগুলো চীনে যাতায়াত। চীন আসলে আমাদের সাথে বরাবরই সম্পর্কিত একটি দেশ, উন্নয়ন অংশীদার, বাণিজ্য অংশীদার। আমি বিভিন্ন ভিডিওতে বলি, আবারও বলছি, চীন আসলে একটা সুযোগ নিতে চাইছে। সেই সুযোগটা হচ্ছে, এখানে ভারতের একটা বড় ধরনের প্রভাব ছিল, ভারতের প্রভাবটা খানিকটা খর্ব হয়েছে। ভারত নিজেই বাংলাদেশকে এক প্রকার দূরে রাখছে, যার দরুন চীন সেই সুযোগটা নিতে চাইছে, সুযোগটা কাজে লাগাতে চাইছে। এর বাইরে চীনের সাথে সম্পর্ক নেই। অর্থাৎ আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে যেমন বেকায়দায় আছে, বিদেশেও নানা রকম বেকায়দায় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ডহীনতার কারণে। পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। ভারতের ভিসা বন্ধ, সীমিত দুটো ভিসার কথা এটা বলবো না, ওটা নিয়মিত ভিসা নয়, চিকিৎসা এবং শিক্ষা, নিয়মিত ভিসা বন্ধ। পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের সাথে ভিসা সম্পর্ক, একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কের প্রধান সম্পর্কটা হচ্ছে ভিসা। আপনি যদি এক দেশে নাই যেতে পারেন, তাহলে সেই দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না। সেই যাতায়াতটাই বন্ধ, ভারতের সাথে বন্ধ। এবং মধ্যপ্রাচ্য, আমাদের সিঙ্গাপুর, আমাদের মালয়েশিয়া, আমাদের আশপাশের এশিয়ার দেশগুলো, অনেক দেশের সাথে, ভিয়েতনাম, ইতিমধ্যে ভিসা নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব, মধ্যপ্রাচ্যটাই খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে প্রবাসী ভাইরা কাজ করে, এর 70% বেশি মধ্যপ্রাচ্যে কাজ করে। সেখানে ভিসা নিয়ে ব্যাপক অবস্থা খারাপ। গতকালকে আসিফ নজরুল, আইন উপদেষ্টা একটা আসিফ নজরুল বয়ান নির্মাণ করবার চেষ্টা করেছেন যে সেখানে মধ্যপ্রাচ্যের দেশে, সম্ভবত ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ের কথাই বলেছেন, যে সেখানে, আমি যদি ভুল না করে থাকি, এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, যে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া বলে নাকি দল বেঁধে মারামারি করে, এক এলাকার লোক আর এক এলাকা প্রবাসে বসে তারা মারামারি করে, যার কারণে শ্রম বাজার হারাচ্ছে। কেন এইগুলো কথা, এরকম কথা তো আগে কখনো শুনিনি। নতুন বয়ান নির্মাণ করলেন আসিফ নজরুল। যেটি হোক, সম্পর্ক খারাপ হচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, প্রধান উপদেষ্টা ইউরোপের যেসব দেশের দিল্লিতে দূতাবাস, তাদেরকে দূতাবাস প্রধানদের, হাই কমিশনারদের ডেকে বলেছিলেন যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস এবং যাবতীয় কাজ বাংলাদেশ থেকে করতে। 11 মাসে কেউ কি সাড়া দিয়েছে? দেখাতে পারবেন যে অমুক দেশটা শুরু করেছে বাংলাদেশে? না, কেউ শুরু করেনি। ইউরোপের সাথে সম্পর্ক তো ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং আগামী দিনে, বিশেষ করে যুক্তরাজ্যকে কেন্দ্র করে। যুক্তরাজ্য সরকারের সাথে রাষ্ট্রীয়ভাবে, বাংলাদেশের এই দুর্বল সরকার রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে। সরকারের অংশ যুক্তরাজ্যের মন্ত্রী, তিনি আবার মন্ত্রী হতে যাচ্ছেন, সাবেক এই মুহূর্তে টিউলিপ সিদ্দিক, প্রভাবশালী রাজনীতিবিদ, তার সাথে সংঘর্ষে জড়িয়ে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক খারাপ, মানে সারা ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হতে যাচ্ছে। এবং রাশিয়ার সাথে সম্পর্ক ইতিমধ্যে খারাপ করেছে। রাশিয়ার সাথে সম্পর্ক কিভাবে? যে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমকে দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করিয়েছে এই সরকার। রোসাটমকে অভিযুক্ত করেছে। রোসাটম যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, এই নির্মাণ কর্মের যে ফান্ডটা রোসাটমে দেওয়া, রাশিয়ার দেওয়া ফান্ড, এই ফান্ডের প্রায় অর্ধেক টাকা টিউলিপ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রিহানা তসরুপ করেছে, এমন অভিযোগে অভিযুক্ত করছে রাশিয়াকে। কাজে রাশিয়ার সাথে সম্পর্ক থাকবে না। ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক নেই, ভারতের সাথে নেই, চীনের সাথে কোন রকম, চীনের সম্পর্কের ধারাবাহিকতায় চীন রাখছে, মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। তাহলে সরকারটি কিভাবে লং লাস্টিং করে, আমার তো মাথায় ঢোকে না। মানবজনীন প্রতিবেদন করেছে ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য। সত্য,
এই যে সারা পৃথিবীর সাথে যখন বাংলাদেশের অচল অবস্থা, বিদেশ নিয়ে পৃথিবীতে চলতে হয়, যার কারণে গুরুত্বপূর্ণ দেশগুলো বিদেশ মন্ত্রককে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলাম। তো সেই বিদেশ নিয়ে আমরা চলতে পারছি না, পারবো না, মানে এই সরকার পারছে না। অর্থাৎ আমি বারবার বলছি না, বিভিন্ন ক্ষেত্রে আভ্যন্তরীণ ভাবে সব জায়গা ভেঙে পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন না যে সরকার বিদায় নিচ্ছে বা বিদায় নেবার প্লট তৈরি হচ্ছে আভ্যন্তরীণ ভাবে বা আন্তর্জাতিক ভাবে। খুব বেশি, আসলে অনেক বেশি সময় এই দুর্বলতা, এই বিচ্ছিন্নতার মধ্য দিয়ে 11 মাস কাটিয়ে এসছে। আর মনে হয় খুব বেশি দিন নয়। আমরা জুলাই মাসে আছি, তো অগাস্টেই বিগত সরকারের পতন হয়েছে। এই জুলাই অগাস্টের মধ্যে এই সরকার ডু অর ডাই, এই সরকারের পক্ষের যারা আছেন তারা ডু অর ডাই ঘটনা ঘটাতে চাইবে। বিশেষ করে আমি বলেছি এর আগে এই ভিডিওতে বলেছি যে সংবিধান নিয়ে, রাষ্ট্রপতি নিয়ে, এসব জায়গায় যখন হাত দিতে যাবে তখন হাতটা পুড়ে যাবে। হাত দেবার চেষ্টাটা আছে, এই মাসে দেখবার বিষয়। এবং আন্তর্জাতিকভাবে সরকার আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি শেষ একটা কথা বলে আলাপটা শেষ করতে চাই যে বিচ্ছিন্ন যদি না হতো, আজকে 11 মাসেও ডক্টর ইউনূস সরকারকে পৃথিবীর কোন দেশ রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানিয়ে, সসম্মানে অভ্যর্থনা জানিয়ে তাকে গ্রহণ করলো না বা সংবর্ধনা দিল না কেন? এটিই কারণ যে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার, দেশীয়ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার, যার কারণে সরকারের তলাটা শূন্য হয়ে গেছে, যে কোনো সময় ধসে পড়বে, জাস্ট সময়ের অপেক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদা, তিনি এখন কারাগারে অন্তরীণ। তাকে মব সৃষ্টি করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার সময় তার বাসায় এক দল মবক্রেসির যারা হর্তাকর্তা, তাদের কারো কারো রাজনৈতিক পরিচয় আছে, তারা ঢুকে পড়েছেন। ঢুকে পড়ে তাকে টেনে হিসড়ে একেবারে দরজার সামনে এনেছেন। তার গলায় জুতোর মালা পরানো হয়েছে এবং প্রকাশ্যে ভিডিও করে তার গালে জুতা পেটা করা হয়েছে। চর থাপ্পড় দেওয়া হয়েছে কিনা এই ধরনের কোনো ভিডিও দেখা যায়নি। তবে তাকে সেই লুঙ্গি পরা অবস্থায়, শার্ট পরা অবস্থায়, মানে গেঞ্জি পরা অবস্থায় যেভাবে টেনে হিসড়ে সামনে আনা হয়েছে, ওইরকম ঘটনা আসলে বাংলাদেশে কখনো ঘটেনি। নুরুল হুদার জীবনে অনেক অর্জন আছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সিভিল সার্ভিসের সদস্য, অর্থাৎ তিনি জেলা প্রশাসক ছিলেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন এবং পরবর্তীতে প্রমোশন পেয়ে তিনি সচিব পদমর্যাদা, ভূতাপেক্ষা প্রমোশন পেয়ে সচিব পদমর্যাদায় তিনি উন্নীত হয়েছেন। এবং শেখ হাসিনার জামানাতে অনেকটা অলৌকিকভাবে তিনি এখানে নিয়োগ লাভ করেন। ওই সময় তাকে যে নিয়োগ দেওয়া হলো প্রধান নির্বাচন কমিশনার রূপে, এটি আমার কাছে মনে হয়েছে তার একটা ভাগ্যের খেলা। তার সঙ্গে আসলে শেখ হাসিনার এরকম কোনো ঘনিষ্ঠতা ছিল না, পরিচয় ছিল না, এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তার নামও জানতেন না। এর কারণ হলো যে তিনি আমার প্রতিবেশী এবং তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। এবং আমি যখন সংসদ সদস্য ছিলাম, সেই আমার যে নির্বাচনটি, প্রথম নির্বাচনটি, ওই সময়টিতে তিনি আমার পাশে থেকে নির্বাচন পরিচালনা করেছেন এবং অনেকদিন আমার বাড়িতে ছিলেন। আবার এমপি হওয়ার পর তার বাসায় দাওয়াত করে তিনি খাইয়েছেন। এই যে আমি যে অফিসে বসে ভিডিও করছি, এই অফিসে বহুবার তিনি এসেছেন। পরবর্তীতে যখন আমি সংসদ সদস্য হলাম, তখন নির্বাচন কমিশনে যারা ছিলেন, পুরো কমিশনের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কিংবা ব্রিগেডিয়ার সাখাওয়াত যিনি নির্বাচন কমিশনার ছিলেন, অন্যান্য সোহেল হোসেন ছিলেন, তাদের সঙ্গে আমার যাতায়াত ছিল। এবং সবচেয়ে হলো যারা ওখানে সচিব ছিলেন, দুইজন, মিস্টার শাহনিয়াজ ছিলেন আর পরবর্তীতে ডক্টর সাদিক ছিলেন, এই দুজনের সঙ্গেও আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তো যখন শেখ হাসিনা একটা সার্চ কমিটি গঠন করলেন, যে একটা ক্যাটাগরি দিয়ে, এই ক্যাটাগরি ক্যালিয়ে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে, প্রধান নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হবে। তো ওটাকে স্বাধীনভাবে কাজ করতে দিলেন
শেখ হাসিনা কোনো রকম ইন্টারফারেন্স হারাই, এবং সেখানে অনেক মানুষের নাম আসলো এবং ওই পুরো কমিটির যে কার্যনির্বাহক ছিলেন যাকে বলা হয় ডক্টর সাদিক। তো ডক্টর সাদিক তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন, পরবর্তীতে পিএসসির চেয়ারম্যান ছিলেন এবং সম্ভবত তিনি এমপিও দাঁড়িয়েছিলেন, হয়েছেন কিনা জানি না, এরকম একটা অবস্থা। তো যেহেতু আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, তো যখন নুরুল হুদা হয়ে গেলেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে হলো। তো তিনি বললেন যে রনি ভাই বিশ্বাস করেন এটা ওনার ভাগ্যের কারণে উনি হয়েছেন, কোনো রকম সুপারিশ ছিল না, ইন্টারফারেন্স ছিল না, কেউ বলেওনি। আমরা একজন মুক্তিযোদ্ধাকে খুঁজছিলাম প্রো লিবারেশন ফোর্স। তো সবাই সবাইকে বিএনপি থেকে অমুক অমুক দল থেকে সবাই যার যার নামে রেফারেন্স করছে। সেক্ষেত্রে একটি অখ্যাত সংগঠন জনাব নুরুল হুদার নাম প্রস্তাব করেছেন, এবং আমরা যখন দেখলাম যে এই লোক মিলে গেছে, তখন আমরা মানে ওই কমিটি স্বাধীনভাবে তার নাম প্রস্তাব করলাম এবং সেটাই পাশ হয়ে গেল। এর মধ্যে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছিল না। তো তিনি যখন প্রধান নির্বাচন কমিশনার রূপে তিনি শপথ নিলেন, আমার কাছে মনে হচ্ছে প্রথম 1-2 মাস তার যে বক্তব্য, আচার আচরণ, চালচলন, এগুলো সবই ছিল অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছিলেন, রাজনৈতিক দলগুলো তাকে বিশ্বাস করেছিল, এবং তিনি শহীদ প্রেসিডেন্টকে স্বাধীনতার ঘোষক বলেছিলেন। তিনি বলেছিলেন যে বিএনপির জমানাতে তিনি কুমিল্লাতে ডিসি ছিলেন। তো এ সমস্ত নিয়ে আবার যখন কেউ তাকে কটূক্তি করলো যে তিনি কি এই কথাগুলো শুধু কথার কথা হিসেবে বলেছেন না রিয়েলি মিন করেন, তিনি খুব বীরত্বের সঙ্গে বললেন যে ইয়েস, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছি, আই মিন ইট। এবং তার এই বক্তব্যটি বিএনপিকে নিদারুণভাবে খুশি করেছিল। এর কারণ হলো জনাব হুদা তো একজন একেবারে প্রতিষ্ঠিত নামকরা মুক্তিযোদ্ধা, তার মুখ থেকে জিয়াউর রহমানের স্বীকৃতি যে কোনো কারণেই বিএনপিকে আবেগপ্রবণ করে তুলেছিল জনাব হুদার ব্যাপারে। কিন্তু জনাব হুদা পরবর্তীতে আসলে তার সে স্ট্যান্ডটা তিনি রাখতে পারেননি। আমার সঙ্গে তিনি সিসি হওয়ার পরে আর যোগাযোগ হয়নি। আর আমার একটা বদভ্যাস হলো, অনেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু কেউ ক্ষমতাধর কোনো চেয়ারে বসলে, মন্ত্রী হলে, এমপি হলে আমি কখনোই তাদের কাছে যাইও না, কথাও বলি না। তারা অনেকে যদি ফোন করে তাদের কাছ থেকে দূরে থাকি। কারণটা হলো এই, যেন কোনো অবস্থা আমার মধ্যে কোনো লোভ না আসে, লালসা না আসে, আমি আমার নিজের কর্ম নিয়েই ব্যস্ত। আওয়ামী লীগ জামানাতে যারা সেই 2014 থেকে মন্ত্রী হয়েছেন, বড় বড় মন্ত্রী হয়েছেন, বেশিরভাগই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং এত ঘনিষ্ঠতা তাদের সঙ্গে ছিল যে আমি যদি খালি সুপারিশের ব্যবসা করতাম, মাসে শত শত কোটি টাকা ব্যবসা করতে পারতাম। যেমন ধরেন জ্বালানি মন্ত্রণালয়ে ছিল নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক ছিল আইসিটিতে, তারপরে জাভেদ ছিল ভূমি মন্ত্রণালয়, নওফিল ছিল শিক্ষা মন্ত্রণালয়, খালিদ বাবু ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়, ইকবালুর রহিম ছিল হুইপ। তো এইভাবে আসলে যারা মন্ত্রী ছিলেন, ওবায়দুল কাদের সাহেব ছিলেন সড়ক যোগাযোগ মন্ত্রী, আমার খুবই ঘনিষ্ঠজন ছিলেন, বলার মতো না, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো এরকম সম্পর্ক সবার সঙ্গে ছিল, ইভেন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক ছিল। উনি মনে মনে আশা করতেন যে আমি একটু গণভবনে যাই, তার সাথে কথা বলি। মানে উনি আমার সঙ্গে যে আচরণ করেছেন সেখানে ওনার অবস্থান থেকে আমাকে সরি বলা বা আমার কাছে আসা বা আমাকে ডাকা, এটা আসলে হয় না। উনি মনে মনে চেয়েছেন যে উনি আসুক, কিন্তু এটা আমি কখনো করিনি। এমনকি সালমান এফ রহমান, আনিসুল হক, আমি যদি কখনো ফোন করতাম কোনো একটা বিষয়ে, তারা কিন্তু সবচেয়ে বেশি খুশি হতেন। এরকম ছিল আওয়ামী লীগের সাথে। আবার এখন যারা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, ওনার একান্ত সচিব, উপদেষ্টা, তারপরে সে অন্যান্য যারা আছেন, মোরাললেস সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। কিন্তু কেউ কখনো বলতে পারবেন না যে আমি যমুনার দিকে ফিরে তাকিয়েছি, কোনোদিন একটা টেলিফোন করেছি, ইত্যাদি আসলে কখনো আমার মধ্যে হয়নি। তো সেই দিক থেকে নুরুল হুদা সাহেব যখন এলাকাতে, আমার এলাকার যারা লোকজন যেতেন, সবাইকে জিজ্ঞেস করতেন যে এমপি সাহেব কেমন আছেন, উনি আমাকে এমপি সাহেব ডাকতেন, কেমন আছেন, আমার সালাম দিয়েন। তো ওই পর্যন্তই, আমি কখনো সেখানে আর তাকে কাউন্টার সালাম দিইনি। আমার স্ত্রীর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল, ভাবি ডাকতেন, খুবই ভালো সম্পর্ক ছিল। তো যাই হোক, আমি তার মঙ্গল কামনা করেছিলাম, এবং যখন আমি বিএনপিতে যোগদান করেছিলাম আমার একটা ধারণা ছিল যে সারা দুনিয়াতে খারাপ নির্বাচন হলেও অন্তত পক্ষে ওনার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক, এটার ভিত্তিতে আমার যে আসনটিতে উনি নিরপেক্ষ নির্বাচন করবেন। এনিওয়ে সেটা হয়নি। ওনার
কর্মফল উনি ভোগ করছেন, আমার কর্মফল আমি ভোগ করছি, কিন্তু যেটা ওনাকে আমি যেভাবে চিনি সেটি হলো ডিজিএফআই, এনএসআই, শেখ হাসিনার যে কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মিলিয়ে নুরুল হুদা এবং তার সঙ্গীর সাথে যারা আছে সবাইকে এমন একটা চাপের মধ্যে ফেলে দিয়েছিল, ওটাকে অতিক্রম করার সাহস, শক্তি নুরুল হুদা সাহেবের ছিল না। এইগুলো ঘটনা। ফলে তিনি প্রথম 2-3 মাসে যে শক্তিমত্তা দেখিয়েছিলেন, এটাকে তিনি বস্তাবন্দি করে তিনি শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করলেন। এই গেল এক। 2 নম্বর হলো তার জীবনের সবচেয়ে বড় যাকে বলা হয় কলঙ্ক, যেটি অন্যান্য সিইসি থেকে তাকে আলাদা করেছে এবং এই কারণে তাকে দুর্ভোগ পোহাতে হবে, সেটা হলো তিনি তার ভাগ্নে ভাগ্নে তাকে বিএনপির আওয়ামী লীগের মনোনয়নে তিনি যাকে বলে নির্বাচনে দাঁড় করিয়েছেন এবং এই মনোনয়নটা তিনি শেখ হাসিনার কাছ থেকে চেয়ে এনেছেন, অথবা শেখ হাসিনা তাকে খুশি করার জন্য বা তাকে কনভিন্স করার জন্য এই মনোনয়নটা দিয়েছে। ফলে এই যে ভাগ্নের এই কর্মকাণ্ড, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তার যে মোরাল ক্যারেজটি, সেই মোরাল ক্যারেজটি একেবারে কমিয়ে দিয়েছে। এবং তার ফলে কি হলো, আমি বা আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে জনমত আমরা গঠন করি, তারা যখন জনাব নুরুল হুদাকে নিয়ে কথা বলা শুরু করলাম, নেতিবাচক কথা লিখা, ওনার উপর মানুষের যে ক্রোধ এবং ক্ষোভ হাবিবুল আওয়াল বা রকিবুল হুদা তাদের সাথে অনেক অনেক বেশি হয়ে গেল এবং তারই প্রেক্ষিতে আজ তিনি ইতিহাসে নির্মম অবস্থায় পড়েছেন। এভাবে আসলে একটা মানুষের জীবন হওয়া উচিত নয়, এই পরিণতি কোনো মানুষের জন্য কাম্য নয়। এবং এই যে তার জীবনের যে অধপতন এবং যে শনির দশা, এই শনির দশা তাকে, তার আত্মীয় স্বজনকে, তার পরিবার পরিজনকে, তার সহকর্মীকে কিয়ামত পর্যন্ত কুকড়ে কুকড়ে খাবে। তিনি জেলখানা থেকে কবে মুক্তি পাবেন, ন্যায় বিচার পাবেন, বা আবার গৌরব ফিরে পাবেন, এটি আসলে তার যে বয়স 80-র উপরে, সুদূর পরাহর। কিন্তু যে ঘটনাগুলো হচ্ছে সেটি হলো তার এই কর্মকাণ্ডের ফলে যে বদ নজির বা ব্যাড ইনস্ট্যান্স তৈরি হয়ে গেল, সেই ব্যাড ইনস্ট্যান্স বর্তমান যে নির্বাচন কমিশন এবং আগামীর যে নির্বাচন কমিশন তাদের উপরে শনির দশারূপে ঘুরতে থাকবে। এবং ঘটনা কিন্তু সেভাবেই ঘটছে। আপনারা দেখেন, আমরা হঠাৎ করে দেখলাম যে 4 দিন ধরে, এখন আমি জানি না 4 দিন ধরে বর্তমান নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার তিনি অফিসে যাননি। এটা মানে পত্রপত্রিকায় এসেছে, সামাজিক মাধ্যমে দেখলাম, এবং এটার কোনো ব্যাখ্যা নেই। কেন? তিনি কি ভয় পেলেন, অভিমান করলেন, নাকি তার কাজে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো এই ঘটনার পরে? 2 নম্বর হলো যে পরবর্তীতে 4 দিন পরে দেখা গেল যে তার একটা বক্তব্য, প্রধান নির্বাচন কমিশন এখন যিনি রয়েছেন, তো তার একটা বক্তব্য সামাজিক মাধ্যমে এসছে, মূলধারার গণমাধ্যমে এসছে। তো সেখানে দেখা গেল যে আমাদের একসময় মাহফুজ এবং আজিজ কমিশন হয়েছিল, বিচারপতি মাহফুজ এবং বিচারপতি আজিজ দুজনই সিইসি হয়েছিলেন বিএনপির জামানাতে, এবং দুজনই খুবই পাজেলড হয়ে গিয়েছিলেন পরিস্থিতির চাপে, এবং সে চেয়ারে বসে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতে গিয়ে এই দুজন মানুষ যে এলোমেলো কথা বলতেন, তারপরে যেভাবে হাসাহাসি করতেন এবং যেভাবে ভয় পেতেন, এটা এখনো সেই আজিজ মাহফুজ কমিশন আমাদের নির্বাচন কমিশনের ইতিহাসে কলঙ্কজনক একটি অধ্যায় হয়ে আছে। তো তখন আজিজ সাহেব যে ভাষায় কথা বলতেন, এখন বর্তমান যে নির্বাচন কমিশন এই 4 দিন পরে তিনি প্রেসের সামনে এসে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমার কাছে মনে হয়েছে ধারাবাহিকতা নেই, যথেষ্ট ফ্রাস্ট্রেশন তাকে তাড়া করছে, তিনি এলোমেলো কথা বলছেন এবং তিনি কনক্রিট কি করতে চাচ্ছেন সেটা তিনি বুঝাতে পারছেন না। তার সঙ্গে এই যে বর্তমান যিনি আছেন, ওই ভদ্রলোকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, এবং আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ একসময় ছিল। তিনি এই নুরুল হুদা সাহেবের মতো ভালো মানুষ, তবে নুরুল হুদা সাহেবের মতো এত সাহসী নন, কিন্তু তিনি পূর্ণ সচিব হয়েছেন। সততার দিক থেকে নুরুল হুদা সাহেবের মতোই তিনি সৎ। তো নুরুল হুদা সাহেবের যদি তাপচাপে ওই অবস্থা হয়, তাহলে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের উপর যে তাপচাপ পড়ছে সেটা তিনি কিভাবে সামাল দেবেন, তার এই সংবাদ সম্মেলনে তার যে এলোমেলো কথা, এর মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। তো এনিওয়ে, এর বাইরে তিনি যে কথাগুলো বলার চেষ্টা করছেন, এটা নুরুল হুদা যেভাবে শেখ হাসিনার ভাষাকে আফোল্ড করতেন, তার নির্দেশকে তিনি কমিশনের ভাষায় রূপান্তরিত করতেন,
এবং শেখ হাসিনা সরকারের যে ডিজায়ার, ইচ্ছাকে তিনি একটি স্বাধীন কমিশনের ইচ্ছাতে পরিণত করতেন, ওই শনির দশাটি দেখলাম যে এই বর্তমান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তাকে গ্রাস করে ফেলেছে। তিনিও এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলছেন, এবং হুদা সাহেব যেটা করেনি সেটা হলো তিনি শেখ হাসিনার সাথে কখনো দেখা করতে যাননি, কিন্তু বর্তমান নির্বাচন কমিশনার তিনি দেখা করতে গেছেন নজিরবিহীন। ঠিক গেল এক। এরপর তিনি বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তোষণ করার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা চাচ্ছেন, সরকার চাচ্ছে, তারা যেভাবে চাচ্ছে এইভাবে আমরা পুরো দস্তুর প্রস্তুতি নিচ্ছি। মানে তার যে একটা স্বাধীন সার্বভৌম অবস্থান আছে, একটা ব্যাকবোন আছে, এবং তিনি যে কোনো কিছু করতে পারেন স্বাধীনভাবে, এবং তিনি যে নিজের কর্তৃত্ব বলে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, তার এই সাম্প্রতিক যে বক্তব্য, সেই বক্তব্যে আমার কাছে সেটা মনে হয়নি। ফলে আমার কাছে মনে হচ্ছে যে অতীতে যেভাবে আজিজ কমিশন, মাহফুজ কমিশন, তার উপর শেখ মানে বিএনপির রাহু গ্রাস পড়েছিল, শনির দশা গ্রাস করেছিল, নুরুল হুদা, রকিবুল হুদা, তারপরে শেষে হাবিবুল আওয়াল কমিশনের উপর শেখ হাসিনার শনির দশা যেভাবে ফোকাস করেছিল, এখনকার সরকারের শনির দশা কি এই বর্তমান নির্বাচন কমিশনকে গ্রাস করতে যাচ্ছে বা করেছে, এই সিদ্ধান্তটা আপনারাই নেন। আমি শুধু বর্ণনা করলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।